নির্মাণ কাজের জগতে একটা বিরাট সমস্যা আছে, আর সেটা হলো দেরি হওয়া। যখনই কোনো বড় প্রজেক্ট সময় মতো শেষ হয় না, তখন শুরু হয়ে যায় এক দোষারোপের খেলা। এর দায় কার? তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই দোষারোপের খেলাটা থামিয়ে কিভাবে আসল কারণটা খুঁজে বের করা যায়। ভেবে দেখুন তো একবার, একটা বিশাল স্কাইস্ক্রেপার বানানোর কাজ পাক্কা 1 বছর লেট। এটা কিন্তু শুধু ক্যালেন্ডারের পাতা নষ্ট হওয়া না, এর সাথে জড়িয়ে আছে কোটি কোটি টাকার লোকসান। তো প্রশ্নটা হলো, এই বিশাল অঙ্কের টাকাটা কে দেবে? ডেভেলপার নাকি কন্ট্রাক্টর? আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল ঝামেলা। তো এই পুরো জটিল বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব সমস্যাটা আসলে কতটা বড়, তারপর জানব এই দেরির জ্বর ছাড়ানোর উপায়টা কি। এরপর আমরা দেখব দুটো একদম ভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে বিষয়টাকে দেখা যায়, অ্যানালিস্টরা কি টুলস ব্যবহার করেন, আর সবশেষে কখন কোন টুলটা ব্যবহার করা উচিত। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখা যাক সমস্যাটা আসলে কত গভীর। দেখুন, এটা কিন্তু শুধু সময়ের ব্যাপার না, এটাকে $1 বিলিয়ন কোয়েশ্চেন বলার কারণটা হলো এই দেরিগুলো প্রায় করায় বিশাল সব আর্থিক দ্বন্দ্বে। যখনই কোনো বড় প্রজেক্ট তার ডেডলাইন মিস করে, তখন ব্যাপারটা আর সাধারণ দেরিতে থাকে না, এটা তখন হয়ে যায় একটা রীতিমতো আর্থিক যুদ্ধ। সবাই তখন প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে যে আমার কোনো দোষ নেই, দোষটা অন্যের। আর এই কে জিতবে কে হারবে, এই মীমাংসা করতে গিয়ে খরচ হয়ে যায় প্রচুর টাকা আর সময়। তাহলে প্রশ্ন হলো, প্রজেক্টগুলো যখন এই রকম এক দামি দোষারোপের খেলায় ফেসে যায়, তখন উপায় কি? ভালো খবর হলো, এই জট খোলার জন্য একটা বেশ গোছানো আর নিরপেক্ষ রাস্তা আছে। চলুন সেটাই একটু জেনে নিই। এই প্রক্রিয়াটার নাম হল ডিলে অ্যানালাইসিস, মানে বিলম্ব বিশ্লেষণ। ব্যাপারটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো। একজন অ্যানালিস্ট অনেকটা ডিটেকটিভের মতো প্রজেক্টের সব কাগজপত্র, শিডিউল, ডেটা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তার একটাই উদ্দেশ্য, বের করা যে ঠিক কী কারণে, কখন আর কার জন্য দেরিটা হলো। আসলে এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে সোসাইটি অফ কনস্ট্রাকশন ল বা SCL একটা পুরো প্রোটোকলই তৈরি করে ফেলেছে। তাদের মূল লক্ষ্যটাই হলো এই তদন্তের জন্য একটা পরিষ্কার আর ন্যায্য নিয়মকানুন বেঁধে দেওয়া, যাতে সবাই একটা কমন গ্রাউন্ড থেকে বিরোধ মেটাতে পারে। ওকে, এখন আমরা আলোচনার একদম কোর কনসেপ্টে চলে এসেছি। ডিলে অ্যানালাইসিস করার সময় একজন অ্যানালিস্টকে মূলত দুটো রাস্তার মধ্যে একটা বেছে নিতে হয়, আর তিনি কোন রাস্তাটা বাছবেন তার উপরেই কিন্তু পুরো তদন্তের গতিপথ নির্ভর করে। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখি। এখানে দুটো মূল অ্যাপ্রোচ আছে। প্রথমটা হলো কারণ থেকে ফলাফল, মানে অ্যানালিস্ট একটা নির্দিষ্ট ঘটনা দিয়ে শুরু করেন। ধরুন হঠাৎ ডিজাইনে একটা বড় পরিবর্তন আসলো, তিনি তখন হিসেব করে দেখবেন এই একটা ঘটনার জন্য প্রজেক্টটা ভবিষ্যতে কতটা দেরি হতে পারে। আর দ্বিতীয়টা ঠিক তার উল্টো, ফলাফল থেকে কারণ। এখানে অ্যানালিস্ট শুরুই করেন মোট দেরি দিয়ে। যেমন প্রজেক্টটা 6 মাস লেট হয়েছে, এখন তিনি পিছনের দিকে গিয়ে গোয়েন্দার মতো খুঁজে বের করার চেষ্টা করেন কোন কোন ঘটনা মিলে এই 6 মাসের দেরিটা হলো। সোজা কথায়, একটা প্রশ্ন হলো সামনে কি হতে পারে, আর অন্যটা হলো অতীতে কি হয়েছিল। তো আমরা তো দুটো মূল অ্যাপ্রোচ সম্পর্কে জানলাম, কিন্তু প্রশ্ন হলো অ্যানালিস্টরা বাস্তবে কি ব্যবহার করে এই কাজগুলো করেন। তাদের হাতে কিন্তু বেশ কয়েকটা পাওয়ারফুল টুলস আছে, অনেকটা ফরেন্সিক ল্যাবের যন্ত্রপাতের মতো। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন মোট 6টা জনপ্রিয় মেথড বা পদ্ধতির কথা বলা আছে। আর দারুণ ব্যাপার হলো, প্রত্যেকটা পদ্ধতির পাশেই বলা আছে সেটা কোন ধরনের অ্যানালাইসিস, কারণ থেকে ফলাফল নাকি ফলাফল থেকে কারণ। শুধু তাই না, এটাও বলা আছে যে তারা প্রজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ কাজের ধারা বা ক্রিটিক্যাল পাথটাকে কিভাবে দেখে, ভবিষ্যতের দিকে তাকিয়ে নাকি অতীতের দিকে। এতগুলো পদ্ধতির নাম দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই। চলুন বিষয়টাকে সহজ করার জন্য দুই শিবির থেকেই একটা করে টুলের উদাহরণ দেখে নিই, তাহলেই বোঝা যাবে এগুলো আসলে কিভাবে কাজ করে। প্রথমে আসি কারণ থেকে ফলাফল পদ্ধতির একটা উদাহরণে, টাইম ইম্প্যাক্ট অ্যানালিসিস। ব্যাপারটা অনেকটা গুগল ম্যাপসের মতো। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ ম্যাপ আপনাকে বলল সামনে বিরাট জ্যাম, আপনার পৌঁছাতে 10 মিনিট বেশি লাগবে। এখানেও ঠিক তাই হয়। অ্যানালিস্ট
প্রজেক্টের আপ টু ডেট শিডিউলে একটা নতুন দেরি, যেমন ধরুন খারাপ আবহাওয়ার জন্য কাজ বন্ধ, এটাকে ইনপুট হিসাবে দেন। তারপর সফটওয়্যার রিক্যালকুলেট করে বলে দেয় যে এই একটা কারণে প্রজেক্টের ফাইনাল ডেডলাইনটা কতদিন পিছিয়ে যাবে। এবার আসি উল্টো দিকটায়, মানে ফলাফল থেকে কারণ পদ্ধতির একটা উদাহরণে। এটার নাম রেট্রোস্পেক্টিভ লংগেস্ট পাথ অ্যানালাইসিস। এটা অনেকটা কোনো রেস শেষ হওয়ার পর রিপ্লে দেখার মতো। অ্যানালিস্ট প্রথমে দেখেন প্রজেক্টটা আসলে কিভাবে শেষ হয়েছে। তারপর তিনি শেষ দিন থেকে পেছনের দিকে গিয়ে কাজের সবথেকে লম্বা চেনটা খুঁজে বের করেন। এই লম্বা চেনটাই হল ক্রিটিক্যাল পাথ। এরপর তিনি দেখেন এই চেনের কোন কোন কাজগুলো আসলে প্ল্যানের থেকে বেশি সময় নিয়েছে আর সেগুলোর কারণেই দেরিটা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে অ্যানালিস্টদের হাতে অনেকগুলো টুলস আছে, তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কোনটা ব্যবহার করা হবে। আসল কথা হলো এর কোনো সহজ উত্তর নেই। সব তালা খোলার জন্য যেমন একটাই মাস্টার কি থাকে না, তেমনি প্রত্যেকটা কেসের জন্য কোনো একটা বেস্ট মেথডও নেই। কোন পদ্ধতিটা বেছে নেওয়া হবে সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে, যেমন কন্ট্রাক্টে কি লেখা আছে, ঝামেলার অঙ্কটা কত বড়, হাতে সময় কতটুকু আছে, আর সবথেকে জরুরি বিষয় হল প্রজেক্টের রেকর্ড কতটা ভালোভাবে রাখা হয়েছে, কারণ এটাই আসল। আপনার কাছে যদি ঠিকঠাক ডেটাই না থাকে, মানে কাগজপত্র যদি অগোছালো বা অসম্পূর্ণ হয়, তাহলে পৃথিবীর সেরা অ্যানালিস্টও কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না। তবে একটা কথা মনে রাখা খুব দরকার, দিন শেষে এই সব জটিল সফটওয়্যার আর ডেটা অ্যানালাইসিসের পরেও যে সিদ্ধান্তটা আসবে সেটাকে কমন সেন্সের পরীক্ষায় পাশ করতে হবে, মানে বিশ্লেষণটা যেন বাস্তবসম্মত হয়। যদি কোনো অ্যানালাইসিসের রেজাল্ট শুনে মনে হয় এটা কিভাবে সম্ভব, তাহলে বুঝতে হবে কোথাও কোনো সমস্যা আছে। এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন কোটি কোটি টাকা দাওপার লেগে থাকে, তখন এই ডেটা, টাকা আর মানুষের বিচারের খেলায় একটা অ্যানালাইসিস কি আদৌ 100% নিরপেক্ষ হতে পারে? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।